জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন। যুক্তরাষ্ট্রের আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল পাস। এখন জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহীদের আয় নিচের কর্মীদের 196 গুণ। আরও জানিয়ে দিব মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব রাম মন্দির উদ্বোধন করেও বিজেপি না জেতায় বিস্ফোরক মন্তব্য শঙ্করাচার্যের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি প্রতীকী বিলে গতকাল মঙ্গলবার ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা। কয়েক মাস ধরে তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত 20 মে ইসরায়েল ও হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। সেই দিন তার এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে করিম খান বলেন, গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টো উপত্যকায় যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য দায়ী বলে বিশ্বাস করায় যুক্তিসঙ্গত কারণ তার কাছে রয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। গতকাল এই সংক্রান্ত একটি বিলে প্রতিনিধি পরিষদের প্রায় সব রিপাবলিকান সদস্য ভোট দেন। ডেমোক্রেটিকদের 1/5 সদস্যও বিলের পক্ষে ভোট দেন। ওই বিলে এই মামলার সঙ্গে জড়িত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া, তাদের ভিসা বাতিল করা এবং যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ হস্তান্তর বিধিনিষেধ আরোপ করার কথা বলা হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এক বিবৃতিতে বলেন, আজকের ভোট আইসিসির কর্মকর্তাদের বেআইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি সীমারেখা টেনে দিল। মাইক জনসন বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে এবং মিথ্যা অপরাধের অভিযোগে আন্তর্জাতিক কর্মকর্তাদের ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীনভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুমতি দেবে না। এই বিলটি একটি বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও খুব সম্ভবত ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেট বিলটি গ্রহণ করা হবে না, তবে যদি সেখানেও অনুমোদন পেয়ে যায় তবে প্রেসিডেন্ট জো বাইডেন তাতে ভোট দিতে পারেন। বাইডেন আগেই বলেছেন তিনি দৃঢ়ভাবে ওই বিলের বিরোধিতা করেন। করিম খান 2 ইসরায়েলি নেতা ছাড়াও হামাসের জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনিয়র, মোহাম্মদ দেইফ ও ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। প্রধান কৌঁসুলি করিম খানের আবেদনে আইসিসির বিচারপতিরা কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক সংস্থাটি 124 সদস্য রাষ্ট্র। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আইসিসির সদস্য দেশ নয়। নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার পর হোয়াইট হাউস থেকে আইসিসির সমালোচনা করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন ওই আবেদনকে আপত্তিকর বলেছে। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, নিষেধাজ্ঞা আরোপ সঠিক পন্থা নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল ভোটের আগে সাংবাদিকদের বলেন, প্রশাসন হিসেবে আমাদের অবস্থান হচ্ছে আমরা নিষেধাজ্ঞা সমর্থন করি না। এই মুহূর্তে এটা সঠিক পন্থা বলেও আমাদের মনে হয় না। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তাকে হতবাক ও হতাশ করছে বলে গত রোববার এক সাক্ষাৎকারে বলেন নেতানিয়াহু। গত শুক্রবার বাইডেন বলেন, গাজা যুদ্ধের চূড়ান্ত অবসানে ইসরায়েল নতুন একটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। 3 ধাপের এই পরিকল্পনা শুরু হবে 6 সপ্তাহের পূর্ণ যুদ্ধবিরতির মধ্যে দিয়ে। যদিও নেতানিয়াহু এখনও নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন। গত বছরের 7 অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে 1194 জন নিহত হন। বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয় আরও প্রায় 250 জনকে। সেদিন থেকেই গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। 8 মাসের এই যুদ্ধে গাজায় অন্তত 36,550 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। উন্নত বিশ্বে বৈষম্য কতটা বেড়েছে? সম্প্রতি এক জরিপে তার আরেকটি নজির পাওয়া গেছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর যারা কাজ করছে তাদের মধ্যে আয়ের বিস্তর ব্যবধান। নিচের সারির কর্মীদের তুলনায় উপরের সারির কর্মীদের বছরে 196 গুণ বেশি আয় করেন।
ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসএনডিপি 500 তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। জরিপ সংস্থা ইকুইলার ইনকর্পোরেট এই জরিপ পরিচালনা করে। শেয়ার সূচক এসএনডিপি 500 এই যুক্তরাষ্ট্রের 500টি বৃহত্তম কোম্পানি তালিকাভুক্ত। জরিপে অংশ নেওয়া অর্ধেক কোম্পানির প্রধান নির্বাহীরা গত বছরে যা আয় করেছেন তার সমপরিমাণ আয় করতে একজন সাধারণ কর্মীর প্রায় 200 বছর লেগে যাবে। কোম্পানির মুনাফা ও শেয়ারের দাম বাড়লে দেখা যায় প্রধান নির্বাহীরা যে পরিমাণ পুরস্কার পান, নিচের সারির কর্মীরা সেই তুলনায় কিছুই পান না। প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির চাপ থাকলেও গত বছর যুক্তরাষ্ট্রের সিইও বা প্রধান নির্বাহীদের বেতন অনেকটা বেড়েছে। এসএনডিপি তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বেতন গত বছরে গড়ে প্রায় 13% বেড়েছে পরিমাণের দিক থেকে, যা $1,63,00,000। অথচ একই সময়ে কর্মচারীদের বেতন বেড়েছে 4.1%। আরেকটি বিষয় হলো, বেতনের শীর্ষ নির্বাহীদের আয়ের একমাত্র উৎস নয়, এর সঙ্গে পারফরমেন্সের ভিত্তিতে তার স্টক অংশীদারিত্ব ও বোনাস পেয়ে থাকেন। বিশ্লেষকরা বলছে, মহামারীর পরবর্তী বাজারে কর্মী সংকট সৃষ্টি হয়েছে, সেজন্যই সিইওদের বেশি বেতন ও ভাতা ও সুযোগ সুবিধা দিয়েও ধরে রাখতে চায় কোম্পানিগুলো, ফলে তাদের বেতন বেড়েছে। যারা কমপক্ষে টানা 2 বছর অর্থ বছর দায়িত্ব পালন করছেন, গবেষণায় এমন 341 জন প্রধান নির্বাহীর তথ্য পর্যালোচনা করা হয়েছে। ব্রডকম ইনকর্পোরেটেড সিইও হক টেন প্রায় $16,20,00,000 বেতন প্যাকেজ নিয়ে তালিকার শীর্ষে আছেন। তার আয়ের মধ্যে কোম্পানির $16,05,00,000 স্টক অ্যাওয়ার্ড ছিল। এছাড়া নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ ও 5 বছর সিইও পদে থাকলে 2025 অর্থবছর থেকে তিনি 10 লাখ শেয়ার পাবেন, এমন ঘোষণাও দেওয়া হয়েছে। অন্যান্য শীর্ষ বেতনভোগী সিইওর মধ্যে আছেন ফেয়ার আইজ্যাক কর্পোরেশনের উইলিয়াম ল্যান্সিং, তার বার্ষিক বেতন $6,63,00,000। অ্যাপল ইনকর্পোরেশনের টিম কুকের বেতন প্যাকেজ $6,32,00,000। প্রোলজিস ইনকর্পোরেশনের হামিদ মোগাদামের $5,09,00,000 ও নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী টেড সারান্ড্রোসের বেতন $4,98,00,000। যুক্তরাষ্ট্রে এই ধরনের বেতন বৈষম্য নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 1979 থেকে 2022 সালের মধ্যে সেই দেশের শীর্ষে 1% কর্মীর মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের পর 145% বেড়েছে, যেখানে বাকি 90% কর্মীর গড় বার্ষিক মজুরি বেড়েছে মাত্র 16%। বিভিন্ন কারণে এই বৈষম্য হয়েছে, যেমন আইন কানুন শিথিল হওয়া, শ্রমিক ইউনিয়নগুলোর পতন ও ফেডারেশনের মজুরি নীতির যথেষ্ট পরিবর্তন না আসা। মহামারীর পরিবর্তিত সময়ে মানুষের মনোভাবের পরিবর্তন এসেছে। নিয়োগকর্তা ও চাকরি প্রার্থী উভয়কেই কাজের পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে মহামারী। মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, কলেজ পাশ করা কর্মীরা আর্থিক নিরাপত্তার চেয়ে নিজেদের আবেগকে বেশি গুরুত্ব দেন। তাই কোম্পানিগুলো নিয়োগের ক্ষেত্রে এখন কর্মীদের আরও কী সুযোগ দেওয়া যায় তা নতুনভাবে মূল্যায়ন করছে। কিন্তু এই প্রক্রিয়ায় সিইওদের সুযোগ সুবিধা অন্যদের চেয়ে অনেক বেশি হারে বাড়ছে। যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে দেওয়ায় ঘুষের মামলায় হস্তক্ষেপ ও দোষী সাব্যস্ত করে দেওয়া রায় বাতিল করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম ফৌজদারি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হলেন। 2024 সালের রিপাবলিকান। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি পুরীর গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। তখন তিনি জানিয়েছিলেন, সঠিক বিধি মেনে রাম মন্দির উদ্বোধন হয়নি। এবার লোকসভার ভোটে বিজেপি তেমন সুবিধা করতে পারেনি। সেই পরিপ্রেক্ষিতেই আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন হিন্দু ধর্মীয় ওই পণ্ডিত। তার দাবি, প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাম মন্দিরের উদ্বোধন করা উচিত হয়নি। অযোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে। স্বামী নিশ্চলানন্দ আরও বলেন, আমার সঙ্গে যারা টক্কর দিয়েছে শেষ হয়ে গিয়েছে। মোদিজির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। বুধবার বোলপুরে 3 দিনের কর্মসূচি নিয়ে এসেছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। এদিন তাকে প্রশ্ন করা হয়, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সঠিক বিধি মেনে হয়নি বলেছিলেন, অযোধ্যায় বিজেপির ভরাডুবি রামকে নিয়ে রাজনীতির পরিণাম। শঙ্করাচার্য
শঙ্করাচার্য নিষ্ঠলানন্দ সরস্বতী বলেন, অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছে। রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়তো তাহলে বিজেপি অযোধ্যায় জিতত, তাই না? অযোধ্যাবাসী যে সহমত নয় তা বুঝিয়ে দিল। অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণও যদি হতো, রাজনেতা হওয়ার কারণে তার রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।